আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আপিল বিভাগের রায় কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচনে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৯ শিশুসহ ৩০ বাংলাদেশি। পার্বত্য জেলা পরিষদের নিয়োগে অনিয়ম প্রতিবাদে রাঙ্গামাটিতে চলছে হরতাল, শহরে অচল অবস্থা। বগুড়া পৌরসভার সড়ক এবং অলিতে গলিতে আবর্জনার স্তূপ ছড়াচ্ছে দূষণ, শহর জুড়ে জলাবদ্ধতা। এবং মাদারীপুরে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির জাল দলিল, প্রতিকার চান ভুক্তভোগী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। সকাল ৯টা ৪০ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। বেঞ্চের ওপর ৬ বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস.এম. ইমদাদুল হক, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহমুদ। রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী। দর্শক, এই মুহূর্তে সেখানে ব্রিফিং করছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর্টিকেল 56 and 58 এবং এইটা বাস্তবায়িত হয়েছিল 1996-এ। উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছে 1996 সনে এই যে আর্টিকেল 58(1), 58(2) সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং যেটা পরবর্তীতে এই 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন, সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন এবং পুনর্বহাল করলেন। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করেছেন দীর্ঘ 10 দিন। আপনারা সাংবাদিকরা আজকে না, এইটা প্রথম থেকেই আপনারা এই জাজমেন্ট সম্বন্ধে উদ্গ্রীব ছিলেন এবং আপনাদেরকে আমি এই জন্যই ধন্যবাদ জানাই যে আপনাদের আজকে উদ্গ্রীবের অন্তত কিছুটা হলেও লাঘব হয়েছে। আমরাও আপনাদের সাথে আমরা সকলে মিলে এই আজকের যে সুফল যেটা ভবিষ্যতে আসবে সেটা আমরা সকলে ভাগিদার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েটিং আপনি কই পাশে দাঁড়াইছিলেন? 5 দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোটসওয়ে। সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, হাই কমিশনার এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। সফরের আগে এক বার্তায় কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ কমনওয়েলথের মূল্যবান সদস্য উল্লেখ করে জানান, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের এবং কমনওয়েলথের মধ্যে একটি দৃঢ় অংশীদারিত্ব রয়েছে, যা আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগ মুহূর্তের আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার এই সফর বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্ককে আরও জোরালো করবে বলে আশা করা যাচ্ছে।
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ১৯ জন শিশু সহ ৩০ বাংলাদেশি কিশোর কিশোরী। তারা খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, রংপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলার বাসিন্দা। ৩টি এনজিও সংস্থার উদ্যোগে দুদেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে তারা। বুধবার সন্ধ্যায় ভারতে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এদের বেশিরভাগই মানব পাচারের শিকার হয়ে ভারতে যায়। থানা থেকে আনুষ্ঠানিকতা শেষে এনজিওর উদ্যোগে নিজ নিজ শেল্টার হোমে রেখে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। দর্শক, আমরা আবারও হাইকোর্টে চলে যাচ্ছি এবং সেখানে ব্রিফিং করছেন শিশির মনির। এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে, মাস্ট অপারেট প্রসপেক্টিভলি। আগামীতে এটি কার্যকর হবে, বর্তমান সময়ে এটি কার্যকর হবে না। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো, তার কার্যকারিতা থাকবে না। তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে। আর এই ব্যাপারে আমাদের কথা হলো 1984 সালে, আজ থেকে 41 বছর আগে, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। 41 বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ অ্যান ইনসেপারেবল টুইন, ইনএক্সট্রিকেবলি লিঙ্কড, ইন্টারটুইন। আমরা বলেছিলাম ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এগুলো হলো ইনসেপারেবল টুইন। একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার। এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়, অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয়। আজকে 41 বছর পরে যে যাই বলুন না কেন, যে যতটুকুই ক্রেডিট নিতে চান না কেন, মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে, এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম। আমরা মনে করি নির্বাচনের ক্ষেত্রে জয় এবং পরাজয় মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করতে হবে। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে। এই ক্ষেত্রে ইফ, বাট, কিন্তু যোগ করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলেরই নেওয়া উচিত না। আমরা এটাও মনে করি, আমরা যখন এই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ, কোনো দলীয় স্বার্থের জন্য চাইনি। আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি বাংলাদেশে এস্টাবলিশ হোক, বাংলাদেশিক সিস্টেমটা, কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়াক। মাঝখানে অনেক মিসহ্যাপ হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। এখানে দলগত বিষয় নয়, জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয়, রাষ্ট্রের বিষয়, সংবিধানের বিষয়। সো উই হোপ দ্য কান্ট্রি উইল রান ইন এ ভেরি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন নিয়ার ফিউচার, এবং সেখানে ফ্রি ফেয়ার ইলেকশনই হবে রাষ্ট্র চালানোর মূল মন্ত্র। আমাদের পক্ষ থেকে এতটুকুই আমাদের কমেন্ট। পঞ্চদশ সংশোধনী এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, এক্ষেত্রে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা? পঞ্চদশ সংশোধনী আপিল বিভাগে এখন পেন্ডিং আছে, কারণ এখানে তত্ত্বাবধায়ক ফিরতেছে, এক্ষেত্রে কোনো রকম ক্ল্যাশ হবে কিনা? ওই একটা তো আছেই, কারণ পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অ্যামেন্ডমেন্ট আনা হয়। এই অ্যামেন্ডমেন্টটাকে আমাদের হাইকোর্ট ডিভিশন বাতিল ঘোষণা করেছেন। আংশিকভাবে তত্ত্বাবধায়ক সংক্রান্ত পুরাটাকেই বাতিল করেছেন। তার বিরুদ্ধে আপিল দায়ের হয়েছে, লিভ হয়েছে, এই লিভ শুনানির জন্য পেন্ডিং আছে। সাবজেক্ট টু কি ডিসিশন সেখানে হবে, এটার জন্য অপেক্ষা করার সময় দরকার বলে আমি মনে করি। তা না হলে একটা জিনিস পরিপূর্ণভাবে সেটেল হবে না, একটা বিতর্ক থেকেই যাবে। সেই জন্য ইনিস এন্টায়ারিটি শেষ করতে পারলে ভালো হতো। আশা করি ওইটাও দ্রুত নিষ্পত্তি করা হবে।
না, ওটার কারণে আজকের রায় তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। এর মানে কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল করা হলো। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়কই একমাত্র ইস্যু নয়, তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় 29টা ইস্যু 15th অ্যামেন্ডমেন্টে রেজ করা হয়েছিল, যার 4টির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন, বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এর বিরুদ্ধে আমরাও আপিল করেছি, জনাব বদিউল আলম মজুমদারও আপিল করেছেন, আরও ক্রস আপিল হয়েছে। সবগুলো বিবেচনা হবে, শুধু তত্ত্বাবধায়কের ব্যাপারে নয়, 29টা ব্যাপারেই বাকি সিদ্ধান্ত হবে ওই মামলায়। তত্ত্বাবধায়ক এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে, সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে, সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয়, তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা, অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাটটাকে গ্রহণ করলো কিনা। যদি গ্রহণ করে, তাহলে বর্তমান ফরম্যাট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে, প্রথম অপশন হিসেবে নাই। না, এটাই বলে দিয়েছেন আমাদের আপিল বিভাগ, রিভাইভ, রেস্টোর বাট নট কার্যকর, রিভাইভ, রেস্টোর বাট নট এনফোর্সেবল। কার্যকর না, কার্যকর হবে প্রসপেক্টিভলি। প্রসপেক্টিভ মিনিং দেয়ার বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে, তার আগে নয়। এবং তিনি বলেছেন, শব্দটা যে ব্যবহার করেছেন মাননীয় আপিল বিভাগ, ক্যান অপারেট, the তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ক্যান অপারেট অনলি প্রসপেক্টিভলি। এটা বিতর্ক এড়ানোর জন্যই এই লাইনটুকু অ্যাড করা হয়েছে, যেন এটা নিয়ে আমরা এখনই বিতর্ক না করি, তাহলে বর্তমান সরকার থাকবে কি থাকবে না, কেয়ারটেকার গভর্নমেন্ট এখনই হবে কি হবে না, এটি আপিল বিভাগ ক্লিয়ার করে দিয়েছেন, আর কোনো বিতর্কের অবকাশ থাকবে না। দর্শক, এতক্ষণ আমরা আইনজীবী শিশির মনিরের ব্রিফিং শুনছিলাম। এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য এবং অনিয়মের প্রতিবাদে রাঙ্গামাটিতে দুদিনের হরতাল শুরু হয়েছে। আজ প্রথম দিনে শহর প্রায় অচল হয়ে পড়েছে, বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান, চলছে না যানবাহন। পার্বত্য জেলা পরিষদের চাকুরি নিয়োগে জাতিগত কোটা সংরক্ষণ না করা এবং নানামুখী অনিয়মের অভিযোগ তুলে আজ সকাল 6টা থেকে দুদিনের হরতাল পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে, এমনকি 5 উপজেলার সঙ্গে নৌযান চলাচলও বন্ধ। সকাল থেকে বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে টহল। তবে জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত রয়েছে। বর্জ্য অব্যবস্থাপনার কারণে বগুড়া পৌরসভায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই ময়লা আবর্জনার স্তূপ। বর্জ্য সংগ্রহে নেই পর্যাপ্ত গাড়ি, ডাস্টবিন কিংবা নির্দিষ্ট ডাম্পিং জোন। ফলে বাধ্য হয়ে যত্রতত্র ময়লা ফেলছে বাসিন্দারা। এতে মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি শহর জুড়ে বাড়ছে জলাবদ্ধতা। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রোমনের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব, আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টম্পা। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভা একসময় গোটা উত্তরাঞ্চলের মডেল হলেও বর্তমানে নাগরিক সেবার মান তলানিতে। প্রায় 7 লাখ বাসিন্দার এই শহরে নেই বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন শহর জুড়ে গড়ে 250 থেকে 300 টন বর্জ্য সংগ্রহে নেই পর্যাপ্ত গাড়ি, ডাস্টবিন কিংবা নির্দিষ্ট ডাম্পিং স্পট। যেখানে সেখানে ময়লা ফেলায় ড্রেন বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এখানে ময়লা জমে থাকে, পথচারী আমাদের এলাকার ছেলে পেলে স্কুল যেতে পারে না। বন্ধ লাগে, মনে করেন যাওয়া যায় না, এটা সমস্যা না। পানি জমতো একটুতেই, বৃষ্টি হলে অনেক পানি হতো। পরিবেশ দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের রোগ ব্যাধি ছড়াচ্ছে। নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণ না হওয়ায় শুধু পরিবেশ দূষণ নয়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বর্জ্য এগুলো যেমন রোগ ছড়ায়, এগুলো যদি আমরা ঠিকমতো বর্জ্য ব্যবস্থাপনা না করতে পারি, তাহলে এটা আমাদের জনগণের মধ্যে
রোগ ছড়াবে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় আন্তরিক তাদের প্রশাসন। শুধুমাত্র আমাদের জায়গা সংকটের কারণে এবং এই ময়লাকে যে প্রক্রিয়াজাতকরণ করার বিষয়টা, সেটার কারণে আমরা এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। সঠিক পরিকল্পনা, সেবা বাড়ানো, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন চান বগুড়া পৌরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কম সময়ে অধিক লাভজনক হওয়ায় আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন ফরিদপুর অঞ্চলের কৃষকরা। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বেড়ে যাওয়া উৎপাদন খরচ বেড়েছে, ফলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একসময় ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে শুধুমাত্র চীনা বাদামের চাষ হলেও এখন পাল্টেছে সেই চিত্র। চরাঞ্চল জুড়ে আবাদ হচ্ছে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ। স্বল্প সময়ে অধিক ফলন পাওয়ায় দিন দিন এসব অঞ্চলে বাড়ছে এই জাতের পেঁয়াজের আবাদ। আর কদিন পরই বাজারে তোলা হবে এই পেঁয়াজ। কৃষকরা বলছেন, সারের দাম বেশি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। আমি এই বছর 10 বিঘা পেঁয়াজ লাগাইছি, আগাম জাতের পেঁয়াজ। আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে। গত বছর পেঁয়াজ ক্ষেত করতাম 900 বস্তা সার কিনতাম, এই সার এবার কিনা লাগতেছে আমাকে 1600 বস্তা। 15-20 দিন পরে পেঁয়াজটা উঠবে, ভালো দাম পাবো, এই জন্য ভালো যত্ন নিতেছি পেঁয়াজের। 50 টাকা 60 টাকা কেজি থাকে, তাই লাভবান হইতে পারো। মুড়ি কাটা পেঁয়াজ চাষে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে জেলা কৃষি বিভাগ। তারা যে বীজ পেঁয়াজটা কিনে, যেটাকে আমরা গুটি পেঁয়াজ বলি, সেই গুটি পেঁয়াজটা ভালোভাবে শোধন করার জন্য এবং যে সারের পরিমাণটা, যে কি পরিমাণ সার দিলে আমরা সঠিকভাবে চাষাবাদ করতে পারবো এবং ভালো ফলন পাবো। জেলায় এবছর মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5200 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে একটি রান নিতে গিয়ে মুশফিকুর রহিম খরচ করলেন 8 বল। তাতেই ইতিহাসের ভেতরে আরেক ইতিহাস লিখে ফেললেন মুশফিক। শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়ে রাঙালেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ দলের সমর্থকরা রঙিন হলেন সাফল্যের আলোয়। বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুশফিক। পরের বলে লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের 20তম 50। নিজের শততম টেস্টে মুশফিকুর রহিম 106 রান করে সাজঘরে ফেরেন। আগের দিনের 4 উইকেটে 292 রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 340 রান। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্রয়ের পর ভারতকে 1-0 গোলে পরাজিত করার পর ফিফা র্যাঙ্কিংয়ে 3 ধাপে এগিয়েছে জামাল হামজারা। এখন 180তম স্থানে আছে হেভিয়ার কাবরেরার দল। আর বাংলাদেশের কাছে হেরে 6 ধাপ পিছিয়ে 142তম অবস্থানে আছে ভারত। তবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আগের মতোই আছে স্পেন। পুরুষ ফুটবলের আন্তর্জাতিক বিরতির শেষে 24 ঘন্টার মধ্যে চলতি বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এবারের ফিফা উইন্ডোয় 2টি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে একটি বৈষম্যহীন মেধাভিত্তিক সমাজ নিশ্চিত করতে চান বলে জানালেন তার উপদেষ্টা মাহাদি আমিন। সকালে মিরপুর 13-তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, সবার আগে বাংলাদেশ গড়ার তারেক রহমানের বক্তব্যকে ধারণ করে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন দলের নেতাকর্মীরা। আমরা 5 তারিখের পরে নতুন একটি প্রত্যয় নিয়ে, নতুন একটি সূর্যের আলোর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।
চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে মাঠে গড়ালো ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলার অনুষ্ঠান সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ এবং টুর্নামেন্টের স্পন্সর ইস্পাহানি গ্রুপের জিএম ওমর হান্নান সহ অন্যান্যরা। দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে হারায় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আপিল বিভাগের রায় কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচনে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৯ শিশুসহ ৩০ বাংলাদেশি। পার্বত্য জেলা পরিষদের নিয়োগে অনিয়ম প্রতিবাদে রাঙ্গামাটিতে চলছে হরতাল, শহরে অচল অবস্থা। বগুড়া পৌরসভার সড়ক এবং অলিগলিতে আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দূষণ, শহর জুড়ে জলাবদ্ধতা। এবং মাদারীপুরে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির জাল দলিল, প্রতিকার চান ভুক্তভোগী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।